আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা কেমন আছেন? আশা করি ইনশাআল্লাহ ভালো আছেন। সেই শিশুকাল থেকে আমি দেখেছি যে সৎ থাকার সবচেয়ে বড় প্রাপ্তি কিংবা অর্জন যে সম্মান সমাজের প্রতি, সমাজ কিংবা দেশ এবং জনগণ, সেটা আমি আমার বাবার সততা এবং তার এই ক্ষমতায় থাকার পরেও, মন্ত্রী থাকার পরেও তিনি শূন্য হাতে বেরিয়ে এসেছেন ঠিকই, কিন্তু আমাদেরকে তিনি তার পরিশ্রম দিয়ে, তার সততা দিয়ে, তার সংগ্রামময় জীবন দিয়ে কিন্তু আমাদেরকে লালন পালন করেছে এবং আমরা তার সাথেই কিন্তু খাপ খেয়ে নিয়েছি। যখন বিয়ের পরে আমার রাজনীতি হাতে খড়ি, মূলত বাবার কাছ থেকে উৎসাহ পেতাম। ছোটবেলা থেকে ইচ্ছাটা ভিতরে বাসা বেঁধেছে, তার প্রতিফলন ঘটেছে বৈবাহিক সূত্রে বিয়ের পর যখন আমি এই পরিবারে আসি। মূল রাজনীতিতে কাজ করা কিংবা ইচ্ছা পোষণ কিংবা সাহস সব পুরোটাই এসেছেন আমার শ্বশুরের কাছ থেকে এবং সেই একই সাথে তিনি আমাকে সহযোগিতা করেছেন সর্বোচ্চটা দিয়ে এবং তার সহযোগিতা নিয়ে আমি কিন্তু কাজ করার সাহসটাও জুগিয়েছি। অবশ্যই ঠিক আছে, কারণ আমাদের স্বাধীনতার চেতনা যেটা ছিল যে মুক্ত গণতন্ত্র এবং একটি নিরাপদ স্বাধীন বাংলাদেশ, সাম্য এবং নিরাপদ বাংলাদেশ, সেই জায়গায় আজকে 53 বছর বয়সে আমরা কিন্তু এখন আমাদের গণতন্ত্র যে নিরাপদ সেটা কিন্তু আমরা বলতে পারছি না। তারপরে নির্বাচন বর্জনের সিদ্ধান্তটাও ঠিক আপনি মনে করেন? ডেফিনেটলি, কারণ যে নির্বাচনে জনগণের ভোট নিশ্চিত নয়, যে নির্বাচনের ফলাফল আগে থেকে নির্ধারিত, সেই নির্বাচনে অংশগ্রহণ করা আর না করার মধ্যে তো কোনো তফাৎ নাই। তো সেই জায়গা থেকে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে সিদ্ধান্ত নিয়েছেন, যে আহ্বান জানিয়েছিলেন যে আপনারা ভোট বর্জন করুন, আমরা কিন্তু প্রতিহত করতে যাইনি, আমরা ভোট বর্জনের আহ্বানের মাধ্যমে উদ্বুদ্ধ করেছি জনগণকে এবং সেখানে দেশনায়ক জনাব তারেক রহমানের আহ্বানে 95% জনগণ ভোট বর্জন করেছে। এটা একটি বৃহৎ গণতান্ত্রিক রাজনৈতিক দলের জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট। কিন্তু আছে, তারপরে ব্যক্তি চলে যাচ্ছে না, কারণ তারা নিরাপদ নয় এবং তারা জানে যে আমার ভোটটি দেওয়ার আগে রাতের অন্ধকারে এই ভোটটি দেওয়া হয়ে গেছে এবং এই ভোটের কোনো ফলাফল তারা সঠিক ফলাফল তারা পাবে না, কারণ ফলাফল আগে থেকে নির্ধারিত। সেই জায়গা থেকে একজন ভোটার অবশ্যই কেন সময় নষ্ট করে ভোট কেন্দ্রে যাবে যদি তার ভোটটাই সে দিতে না পারে। সেই সময়টা তারা পরিবারকে দিয়েছে এবং আমাদের একটি রাজনৈতিক দলকে সে তো পথ দেখাবে। হ্যাঁ, সে তো সবার ঘরে ঘরে যে সবার মত পরিবর্তন করে দিতে পারবে না। হ্যাঁ, আমরা পথ দেখিয়েছি, আহ্বান জানিয়েছি, জনগণ আমাদের আহ্বানে শ্রদ্ধা জানিয়েছেন এবং তাদের চিন্তা ভাবনা এবং আমাদের আহ্বান, আমাদের যে ভাবনা দুটো এক হয়ে গেছে। 1 ফেব্রুয়ারি আমি গ্রেফতার হই 2018-তে এবং তখন আমি 3 মাস কারা নির্যাতন ভোগ করেছি, 5 দিন রিমান্ডে ছিলাম। এর পরবর্তীতে 2021-এ আবার আমি গ্রেফতার হই 28 মার্চ। তখনও আমি লাগাতার 5 দিন 6 দিন রিমান্ডে ছিলাম এবং একই মামলাতে আমাকে 2 বার রিমান্ডে নিয়ে আসা হয়েছে, যেটা বাংলাদেশে কোনো নজির নাই। এগুলো আমি কোনো কিছু ম্যাটার করে না আমার কাছে, কেননা কারণ আজকে আপনার 78 বছর বয়সী একজন বৃদ্ধা এবং সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, যিনি বাংলাদেশের ঘোষকের সহধর্মিণী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপর যে নির্যাতন নিপীড়ন, সেই সাথে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যাকে ষড়যন্ত্রমূলক ভাবে তাকে হত্যা করার যে পরিকল্পনা, যে তার মেরুদণ্ড ভেঙে দেয়া, তাদের নির্যাতন, সেই সাথে আমাদের অনেক অসংখ্য ভাই বোনেরা আছে যারা রাজপথে এই আন্দোলন করতে যে শহীদী মৃত্যুবরণ করেছে, তাদের কাছে আমাদের এই আঘাত কিংবা নির্যাতন, কারা নির্যাতন, এগুলো খুবই তুচ্ছ তাচ্ছিল্য, এটাই নিয়তি। সেটাই আপনারা মনে করেন সেটাই রাজনৈতিক চর্চার বিষয়? এটাই বাংলাদেশি কালচারে
এখন এটাই চলে এসেছে। ও কিংবা রুমিন ফারহান আপু, আমি কিংবা আমাদের সাথে আরো যারা আছেন সহ নারী নেত্রীরা, এরা সবাই কিন্তু যার যার গুণে যার যার আলোয় আলোকিত। হ্যাঁ, কেউ কারোর থেকে কম না, কাউকে ছোট করে দেখারও কোনো সুযোগ নাই। বরং আমি মনে করি ব্যক্তিগতভাবে যে আমরা যারা নারীরা আছি তারা যদি সকলেই মানে উদার মন মানসিকতা নিয়ে যদি একজন আরেকজনের পাশে দাঁড়াতে পারি, হয়তো আমার পাশে পুরুষ যে সহকর্মী ভাইটি আছেন কিংবা নেতা আছেন, তিনিও আমাকে কিন্তু সেই সম্মানের চোখেই দেখবেন। এটাই হওয়া উচিত বাংলাদেশের বলেন পৃথিবীর রাজনীতিতে। তো আমি কিন্তু এটাই শিখে এসেছি এবং আমি এটাই মনে প্রাণে ধারণ করি যে আমার যতটুকু কর্ম সেটা আমাকেই অর্জন করতে হবে আমার কর্মের মাধ্যমে। আমার যতটুকু প্রশংসা সেটা আমার কর্মের মাধ্যমে প্রাপ্তি অর্জন করতে হবে। আমার প্রশংসা আরেকজন এনে দিতে পারবে না। বা অন্যজনের সাথে প্রতিযোগিতার জায়গায় কি আছে? প্রতিযোগিতা তো সব জায়গায় থাকবে। আপনার প্রতিযোগিতা যদি না থাকে তাহলে আপনি আপনার লক্ষ্যে কিভাবে পৌঁছাবেন? আপনাকে লক্ষ্যে পৌঁছাতে হলে আপনাকে যেমন সমালোচনা সহ্য করতে হবে, নিন্দা সহ্য করতে হবে, পিছন থেকে আপনাকে নামানোর যে একটা ষড়যন্ত্র সেটাও আপনাকে মোকাবেলা করে আপনাকে স্থির করতে হবে যে আমি আমার লক্ষ্যে পৌঁছাতে হবো। এগুলো আমার কাছে কোনো কিছু ম্যাটার করে না, তাহলে আপনি পারবেন। রাজনীতিতে নাই, কিন্তু তো আমি যখন 3 মাস কারাগারে কারা নির্যাতন ভোগ করেছি, অমিতাভ রায় কিন্তু তার মেয়েকে কিন্তু এক চুল পর্যন্ত কিন্তু মার কষ্টটাকে অনুভব করতে দেয়নি। হ্যাঁ, এটাও তো একটা রাজনীতি পরিবারের সন্তানের রাজনীতির প্রতি শ্রদ্ধা রেখেই তো সে করেছে। হ্যাঁ, একদিকে তার স্ত্রী কারাগারে, আর একদিকে সে ওই সংসারটাকে যেটা আমার ঠিক করে রাখাতে সেটাও ঠিক করে রেখেছে, আমার একমাত্র কন্যা সন্তান তাকেও ঠিক করে রেখেছে এবং তারই ধারাবাহিকতা, তারই শ্রদ্ধা নিয়ে কিংবা সহযোগিতা নিয়ে কিন্তু আমি কাজ করতে পারছি। অমিতাভ রায় আজকে রাজনীতি করছে না, ইন ফিউচারে 2-1 মাসের মধ্যে কিংবা 2-1 বছরের মধ্যে জাতির প্রয়োজনে তিনি রাজনীতিতে আসবেন না, এই কথা তো মানে ভাবার কোনো কারণ নাই। আর আমি আমার দৃষ্টিকোণ থেকে মানে মনে করি যে একজন রাজনীতিবিদ তখনই সফল হতে পারেন যখন তিনি জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারবে এবং তার মেসেজ জনগণকে দিতে পারবে। জনগণ ওই মেসেজটাকে রূপে নিয়ে তার ভিতরের যে ক্ষোভ, নীরব প্রতিবাদ, সেই প্রতিবাদের বহিঃপ্রকাশ ঘটাতে পারে, তখনই সে লিডার হতে পারে। সেই জায়গা থেকে 73 থেকে শুরু করে আজ অবধি যে নেতৃত্ব আমরা যদি পর্যালোচনা করি, সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী নেতৃত্ব বারবার ক্লান্তিকালে দাঁড়িয়েছেন মাথা উঁচু করে এবং ত্রাণকর্তা হিসেবে জাতির কাছে নিজেদেরকে উপস্থাপন করেছেন। এই ফ্যাসিস্ট, স্বৈরাচার, গণতন্ত্র হরণকারী কিংবা গণতন্ত্রকে একদম কবরে লেপে মানে কবরে কফিনে আটকে দিয়েছেন বর্তমান অবৈধ স্বৈর শাসক গোষ্ঠী, তাদেরকে ভোট বর্জনের আহ্বান জানিয়ে দেশনায়ক জনাব তারেক রহমানের আহ্বানে যে 95% জনগণ ভোট বর্জন করেছেন, তার নেতা হতে আর বাকি কি আছে? নেতা তিনি বটে। প্রথম ধাপের সফলতা তিনি দেখিয়ে দিয়েছেন এবং আমরা মনে প্রাণে বিশ্বাস করুন যে বাংলাদেশের জনগণ যেহেতু আমাদের সাথে আছে, আমরা তরুণ এবং প্রবীণদের সহযোগিতা কিংবা তাদের পরামর্শ নিয়ে যখন আমরা রাজপথে সকলে ঐক্যবদ্ধ হয়ে নেমে পড়েছি, আমাদের বিজয় এখন কেউ আটকাতে পারবে না। কারণ আমরা তো যুদ্ধ করছি জনগণের জন্য, আমরা তো লড়াই করছি, সংগ্রাম করছি জনগণের জন্য, সেখানে আমরা সফল হব। আমার সমাজ, রাষ্ট্র, জনগণ, সাধারণ মানুষ যার যতটুকু জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সাংবিধানিকভাবে যে তার এইগুলি আছে, অধিকারগুলি আছে, সেই অধিকারগুলি তারা ভোগ যেদিন করতে হবে সেদিনই আমরা বলতে পারবো যে গণতন্ত্র একটা প্রাতিষ্ঠানিক রূপ লাভ করছে। এই লোকের তফাৎ দেখি না, তফাৎ হলো যে কর্মক্ষেত্রটা। এখন সে কেন্দ্রীয় রাজনীতি করে, তার 3টা ছেলে আছে, একটা মেয়ে আছে, তার ঘর সংসার সবকিছু দেখতে হয়। সবকিছু মিলাই ওর জন্য যে সীমাবদ্ধতা আছে সেই ক্ষেত্রে নিপুণের সে সীমাবদ্ধতা নাই। এটা নিয়ে রাজনীতি তো বিভিন্ন আলোচনা হয়, শ্বশুর প্রভাবশালী, কিন্তু ও শুরু করার পরে ওর কর্ম দিয়ে একটা জিনিস বাঁচাইছে যে ওর কর্ম দিয়েই খালেদা জিয়াকে মুগ্ধ করেছেন, দলের নেতা কর্মীদেরকে মুগ্ধ করেছেন,
কোনো কোনো ক্ষেত্রে ওর কর্মে অনেকে উৎসাহিত হয়, সাহস পায়, সেটা তার সম্পূর্ণ অর্জন। আমার সহযোগী যেটাকে আমি তো একটা রাজনীতিবিদ, আমি তো একটা রাজনীতিবিদ, একটা রাজনীতিক কর্মী, সমস্যাগুলি বুঝি, সেই সমস্যা যাতে সে না পড়ে সেই দিকে আমি একটু খেয়াল রাখি, আর কিছু না। আর রাজনীতি তো শেখার শেষ নাই, তারপরে অল্প সময়ের মধ্যে যতটুকু শিখছে এটা ধারাটা ধরে রাখতে পারলে রাজনীতিতে কেউ হারিয়ে যাবে না, যেমন নিপুণও হারিয়ে যাবে না, অপন্ন হারিয়ে যাবে না, ওরা থাকবে। অ্যাডভোকেট Subscribe with share and like. Press the bell icon. Thank you.